আমরা এখন একান্ত সাক্ষাৎকার নিতে চলেছি বারুইপুরের চেয়ারম্যান শ্রী শক্তি রায়চৌধুরী মহাশয়। শুধুমাত্র বারুইপুরবাসী আপনাদের জন্য ওনাকে জানার, ওনাকে চেনার, আরও কাছ থেকে দেখার। ওনাকে শুধুমাত্র চেনেন চেয়ারম্যান হিসাবে, কিন্তু উনি অনেক কাজ করেছেন বারুইপুরের জন্য। বারুইপুরে একদিকে উনি সমাজসেবী, বারুইপুরের জন্য অনেক কিছু করছেন, তো তাকে আরও অনেক কাছ থেকে চেনা। নমস্কার স্যার, আপনি একধারে ইতিহাসবিদ, রাজনীতিবিদ এবং সমাজসেবী। তো আপনার জীবন সম্পর্কে প্রথমেই জানতে চাইব, আপনার জীবন সম্পর্কে যদি কিছু বলেন। দেখুন, আপনি আমার সম্পর্কে প্রথমে কতগুলো বিশেষণ জুড়ে দিলেন। আমি ইতিহাসবিদ নই, আমি সেই অর্থে রাজনীতিবিদ নই, সমাজসেবী কিনা জানি না, তবে আমি মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো। চলার পথে মানুষকে ভালোবেসে ফেলেছি, কখন মানুষ আমাকে ভালোবেসে ফেলেছে বলতে পারবো না। সেই জন্মের পর থেকে, জ্ঞান হওয়ার পর থেকে দেখেছি আমি একটা বনেদিয়ানা বংশের জন্ম। তখন আমার ছোটবেলাটায় বেশ মনে আছে, বাড়িতে তখনও দরওয়ান থাকতো, বাড়ির বাইরে বেরোনো সমস্যা হতো। কিন্তু যখন আমি মাধ্যমিক স্কুলে আসি, অর্থাৎ বারুইপুর উচ্চ বিদ্যালয়ে যখন আমি আমার পড়াশোনা শুরু করি, সেই সময় থেকে আমার বন্ধুবান্ধব আস্তে আস্তে শুরু হয়। এখনও সেই সব অভিন্ন হৃদয়ের বন্ধুরা আমার আছে। তারপর স্থানীয় বাড়ির সামনে বিশাল মাঠ, আরসি স্পোর্টিং ক্লাব, ওই মাঠে খেলাধুলা করতাম বন্ধু বান্ধবদের সঙ্গে, ক্লাবের সঙ্গে মিশে গিয়েছিলাম। তারপর আস্তে আস্তে কখন সেই ক্লাবের দায়িত্ব কাঁধে চলে এলো, ক্লাবটাকে পরিচালনা করতে হয়। এখন ক্লাব, বিশ্বাস করুন, আমি মনে করি যদি আরসি ক্লাব না থাকতো আর রাজবল্লভ চ্যালেঞ্জ শিল্ডের দায়িত্ব আমার উপর বছরের পর বছর, আমি বোধ হয় 8বার না 9বারের সেক্রেটারি, টুর্নামেন্ট কমিটির 2বার না 3বারের চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটি, সেই হিসেবে রাজমাঠে যে ঐতিহ্যশালী রাজবল্লভ চ্যালেঞ্জ শিল্ড, সুশীল সুনীল চ্যালেঞ্জ ক্লাব হতো, সেখানে প্রায় হাজার হাজার মানুষের সমাগম হতো কালী পুজোর দিন ফাইনাল। ওখান থেকে হয়তো আমার পরিচিতি বা পরিচয় বারুইপুরের মানুষের কাছে। তাছাড়াও 1970-এর দশকের শেষের দিকে, 80-র দশকের প্রথম থেকেই আমরা বারুইপুর সার্বজনীন পূজা উৎসব সঙ্গে সঙ্গে। তারপর দেখতে দেখতে কখন যে পুজো কমিটির সম্পাদক হয়ে পড়েছিলাম মনে নেই। তারপর আস্তে আস্তে আজকের পুজো বারুইপুরের বাসীর কাছে একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি। এর জন্যে কোনো কারোর কাছে আমাদের যেতে হয়নি, অর্থাৎ অসৎ উপায় আমরা কোনো অর্থ সংগ্রহ করিনি। আমরাই বারুইপুরের একমাত্র পুজো কমিটির সাধারণ সম্পাদক বলুন, আমি কার্যকরী সভাপতি, আমরা যারা চাঁদা দেয় সুবিধারে তাদের নাম তুলে দিই। সে 4 আনা হলেও দিই, 8 আনা হলেও দিই, 1 টাকা হলেও দিই। বারুইপুর সার্বজনীন পূজা উৎসব ফন্ড, এটাই আমাদের গর্ব। এই থেকে আমার পরিচয়। তারপর স্কুলের জীবন শেষ করে কলেজ জীবনে যখন যাই, প্রথমে বঙ্গবাসী কলেজ, সেখানে আমার রাজনৈতিক পথপ্রদর্শক বলুন অরূপ ভদ্র আমার সঙ্গে পরিচয় করে দেন। আমি এখনো বলি, মনে করি পশ্চিমবাংলায় তো বটেই, ভারতবর্ষে অত বড় ছাত্র নেতা হয়েছে কিনা জানি না, তার নাম অশোক দেব। আমি তার সান্নিধ্যে আসি এবং তিনি আমার সঙ্গে সুব্রত মুখার্জির আলাপ করলেন। কলেজে পড়াকালীন আমি কলেজে পড়তে পড়তে রাজনীতির সঙ্গে যুক্ত। অশোক দেবী আমার সাথে সুব্রত মুখোপাধ্যায়ের কাছে নিয়ে যায়। সেই থেকে আমি সুব্রত মুখোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠতা লাভ করি। এই সময় আমার জীবনে একটি অঘটন ঘটে। বাংলায় একটি সরকার আসে, কংগ্রেস সরকারের পতন হয়।
এবং আমাদের বঙ্গবাসী কলেজ থেকে আমি সে নতুন ছাত্র আন্দোলন করা একটা যুবক বা তরুণ বলতে পারেন বা ছাত্র বলতে পারেন, আমাদের বেধড়ক মারা হয়েছিল সেদিনকে। এটাই আমার জীবনের একটা প্লাস পয়েন্ট। হয়তো সেভাবে আমি রাজনীতিতে জড়িয়ে পড়তাম না, বঙ্গবাসী কলেজের ওই ঘটনা আমার মনে জেদ বাড়িয়ে দিয়েছিল। আমি কিছু জানলাম না, শুনলাম না, কলেজে আসি, বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করি, ছাত্র রাজনীতিতে যুক্ত হয়ে পড়েছি। ছাত্র পরিষদ এখানে সংখ্যাগরিষ্ঠ, সেই হিসেবে ছাত্র রাজনীতির সুযোগ, কংগ্রেসের পরিবারভুক্ত সন্তান, আমি অন্য রাজনীতি করতে পারবো না। কিন্তু তা বলে আমাদের ওপর যে অত্যাচার হয়েছিল, সে অত্যাচার ভয়াবহ অত্যাচার। সেদিনকার কথা মনে পড়লে এখন আমি শিউরে উঠি। শিয়ালদার বুকে সেদিনকে মৃত্যুকে বাজি রেখে বাড়ি ফিরেছিলাম প্রায় রাত্রি 10:30টার সময়। সেই ফটকপুকুর হয়ে 97 নম্বর বাসে করে বাড়ি ফিরতে হয়েছিল। যদি সেদিনকার ঘটনা না ঘটত, তাহলে হয়তো আমি রাজনীতিতে, এত সক্রিয় রাজনীতিতে আমি অংশগ্রহণ করতাম না। তারপর থেকে আস্তে আস্তে ছাত্র রাজনীতি ব্লকের, তারপরেতে সুশীলগড় কলেজে ভর্তি, তারপর যুব ছাত্র রাজনীতি শেষ করে জেলা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব, তারপর আস্তে আস্তে যুব কংগ্রেসের ব্লকের দায়িত্ব, জেলার দায়িত্ব, অরূপ ভদ্রের সান্নিধ্যে সারা জেলা ঘুরে বেড়ানো, সারা দক্ষিণ 24 পরগনা জেলাটাকে তখন ঘুরে বেড়াতো। করতে করতে 1990 সালে অবিভক্ত কংগ্রেসের তরফ থেকে, তখন আমার বয়স 30 বছর মতো, আমাকে বলা হলো তোমাকে নির্বাচনে দাঁড়াতে হবে। কোথায় সেটা বললেন? সদ্য লোকসভা নির্বাচনে পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়। উনি মালিনী ভট্টাচার্যের কাছে কদিন আগেই লোকসভা নির্বাচনে 89 সালে হেরে গেলেন, তারপর 90 সালে পৌর নির্বাচন। সেই নির্বাচনে আমি 6 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা নামি, জাতীয় কংগ্রেসের প্রতিনিধি। যার বিরুদ্ধে লড়াই করি তিনি ব্যক্তিগত জীবনে আমার প্রিয় শিক্ষক শ্রী গৌরদাস ব্যানার্জি। আমি তার পায়ে হাত দিয়ে নমস্কার করেই আমি লড়াই করেছিলাম। এবং আমার ক্লাব সদস্য, আমার ওয়ার্ডের মানুষের ভালোবাসা, মানে ঐতিহাসিক কাণ্ড করতে পেরেছিলাম। আমি ওই ওয়ার্ড থেকে 34 ভোটের ব্যবধানে প্রথম পৌরসভার রাজনৈতিক জীবনে আমার আত্মপ্রকাশ। সেটা সালটা 1990 সালের 27শে মে। আমি জীবনে ভুলব না। সেটাই আপনার স্মরণীয় দিন কি? আমার কাছে সব থেকে স্মরণীয় দিন আপনার রাজনৈতিক জীবন, আমার রাজনৈতিক জীবন। আর সব থেকে দুঃখের দিন আমার রাজনৈতিক জীবনে সেটা হচ্ছে ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অক্টোবরের 21 তারিখে, 31শে না অক্টোবরের, ওটা সম্ভবত 1984 সালের 24 অক্টোবরের আগের দিন, ওই রকম 24 অক্টোবরের 24 না কত অক্টোবর, আমার ঠিক মনে পড়ছে না। সেই দিনটার ঠিক 1 সপ্তাহ আগে আমরা প্রাইম মিনিস্টার, তখন তিনি প্রাইম মিনিস্টার নন, আমাদের প্রত্যেকের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলা, যে তখন দিল্লিতে যেত তারা ইন্দিরা গান্ধীর সাক্ষাৎ পেলে সকালবেলা সাক্ষাৎ দিতেন। অরূপ ভদ্রের সাথে সেবার দিল্লি গিয়েছিলাম, তারা ওনার সাক্ষাৎ পেয়েছিলাম। সেই সাক্ষাৎ পাওয়ার পর তার মৃত্যুটা আমার কাছে কদিন আগে যে ভদ্রমহিলার, যে ব্যক্তিত্ব সম্পন্ন মহিলাকে আমি দেখেছি, একদম দুহাত দূরে আমাদের সামনে বসে একসঙ্গে আমাদের নিয়ে ছবি তুললেন, সেই ভদ্রমহিলার এইরকম একটা মৃত্যু আমার জীবনে খুব দুঃখ বা বেদনাদায়ক। আরো বেদনাদায়ক দুঃখ রাজীব গান্ধীর মৃত্যু, কলকাতায় বসে যখন শুনলাম। এই দুটো আমার জীবনের রাজনৈতিক বেদনাদায়ক কারণ। আর সব থেকে যে জিনিসটা ভুলতে পারবো না,
সেটা হচ্ছে আমি যার স্নেহে লালিত পালিত, আমার বাবা এবং আমার মা, আমার পরিবারের লোকেরা, কেন বারুইপুরের মানুষ হয়তো বলবে আমার বাবার মতো এত অমায়িক দয়ালু মানুষ খুব কম আমাদের পরিবারে জানত। এবং আমার মায়ের ভালোবাসা যেমন পেয়েছি, শাসনও পেয়েছি, এই দুজনকার আশীর্বাদ আমার মূল পাথেয়। যাই হোক, পৌর নির্বাচনে যখন জয়লাভ করি তখন আমার বাবা ছিলেন না, আমার জ্যাঠামশাই বেঁচে ছিলেন। তিনি আমাকে একটা কথা বলেছিলেন, তুমি পৌরসভায় যাচ্ছ, জিতে যাও, ওই চেয়ারটায় কিন্তু বাপি বসেছিল। আমি বাপি বলতে বাবাদের বাবারা, বাবা। আমার বাবার বয়স যখন মাত্র 4 বছর, তখন মারা গিয়েছিলেন। তখন যিনি তাকে লালন পালন করেছিলেন তিনি তার ছোট কাকা। বারুইপুর পৌরসভার ইতিহাসে সব থেকে বেশি দিনের পৌর প্রধান এবং সব থেকে বেশি দিনের কাউন্সিলর 1925 সাল থেকে 1958 সাল, প্রায় 33 বছর তিনি বারুইপুর পৌরসভার কাউন্সিলর ছিলেন। 1940 সাল থেকে তিনি 1958 সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন, 57 সাল। তারপর দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তিনি স্বেচ্ছায় চেয়ারম্যানশিপ ছেড়ে দেন। পরে হরেন পাঠক মহাশয়কে ডেকে তিনি তার হাতে দায়িত্ব অর্পণ করেন। বলছে, বাপি যে জায়গায় বসে গেছে সেই জায়গায় তুমি যাচ্ছ, অতএব বাপির সম্মানটা তুমি রেখো। তারও অনেক বছর বাদে 2005 সালে আমি চেয়ারম্যান হয়েছি। আমার কাছে এখনো সেই কণ্ঠটা বাজে যে তুমি যে জায়গায় গেছো, যে চেয়ারে বসছো, মনে রাখবে এখানে তোমার ঠাকুরদাদা বসছে। অতএব আমার কাছে এই চেয়ারের মূল্য অনেক পবিত্র। এখানে আমার শৈলেন্দ্র কুমার রায়চৌধুরী বলেছেন, তার বাবা দুর্গাদাস রায়চৌধুরী বলেছেন, আনন্দ কুমার রায়চৌধুরী বলেছেন, আমাকে নিয়ে 4 পুরুষ পর ভারতবর্ষের ইতিহাসে, বাংলার ইতিহাসে তো দেখি না, ভারতবর্ষের ইতিহাসে পরপর 4-5 পুরুষ চেয়ারম্যান, তাদের বিরল ঘটনা। এর জন্য আমি বারুইপুরবাসীর কাছে চিরকৃতজ্ঞ। এটা একটা রেকর্ড। এই রেকর্ড কথায় পৃথিবী বারুইপুরের রাজনীতিতে নয়, বাংলার রাজনীতিতে। এটাই আমার কাছে চেয়ারম্যান হিসেবে 2005 সালের 28শে মে যেদিন শপথ নিই, সেটাও একটা আমার জীবনের স্মরণীয় ঘটনা। আপনার পূর্বপুরুষরা বারুইপুরে জমিদার ছিলেন, আর আপনি সেই জমিদার বংশের উত্তরাধিকারী। বারুইপুরের ইতিহাসের রন্ধ্রে রন্ধ্রে আপনাদের অবদান রয়েছে, তো সেই সব ইতিহাস নিয়ে যদি কিছু বলেন তাহলে। দেখুন, বারুইপুরের ইতিহাস বলতে গেলে সেই দিনকার কথা মনে পড়ে হয়। এই 1495 সালে আমরা বিপ্রদাস পিল্লাইয়ের মনসা বিজয় কাব্যে প্রথম আমরা বারুইপুরের নাম দেখতে পাই। কিরকম, কালীঘাটে 4 রাজা কালিকা পূজিয়া, চূড়াঘাট বইয়া যায় জয়ধ্বনি দিয়া, ধনস্থান এরইল বড় কৌতূহলে, বহিল বারুইপুর মহা করা হলে। বইটা আমার বারুইপুরের নাম উৎপত্তি বলে একটা প্রবন্ধে আমার ওটা আছে। তাদের প্রথম আমরা ওইখানে দেখতে পাই। তারপর এই পবিত্র বারুইপুরের মাটিতে আটিসারা নামক গ্রামে শ্রীকৃষ্ণ, মানে শ্রী চৈতন্য দেবের এখানে এসেছিলেন। তারপর তার একটা ইতিহাস আছে, ঐতিহাসিক ইতিহাস। তারপর আমরা দেখতে পাই যখন মানে নবাবী শাসনে আমার পূর্বপুরুষরা রাজপুরে থাকতো, মদন রায় যেখানকার রাজা ছিলেন এই দক্ষিণের, সেই সময় ক বছরের কর দেওয়ার বাকি করার জন্য মেদনমল্ল পরগনা এই জায়গাটার নাম ছিল। পরগনার জমিদার তিনি, রাজা। মানে দক্ষিণ 24 পরগনা জেলার নাম ছিল মেদনমল্ল? না, দক্ষিণ 24টা পরগনা নিয়ে 24 পরগনা। আমি এখন যে জায়গায় অবস্থান করছি এই জায়গাটার নাম মেদনমল্ল পরগনা। আচ্ছা।
এই বারুইপুর রাজপুরের কিয়দংশ, সোনারপুরের এবং ক্যানিং থানার কিয়দংশ নিয়ে এই মেদনমল্ল পরগনা। সেই মেদনমল্ল পরগনার জমিদার রাজা ছিলেন মদন রায়। তার রাজধানী ছিল রাজপুর গ্রামে। রাজা মদন রায়ের নামেই রাজপুর নামের উৎপত্তি। সেই রাজপুর গ্রাম থেকে তখন বাংলার নবাবের সিপাহীরা কর বাকি পড়ার জন্যে, বকেয়া কর বাকি পড়ার জন্যে তাকে যখন কয়েদ করে নিয়ে যাওয়ার জন্য আসেন, তখন আমাদের এখানে বেলের জঙ্গলে একজন ফকির থাকত। পরবর্তীকালে যার নাম হয়েছে বেলেগাছি। সেই বেলেগাছিতে তিনি বাসস্থান করতেন। তার মন্ত্রী ফরিদ নস্কর বেলেগাছি তাকে নিয়ে যান। তিনি সব শোনেন। শোনার পর কথিত আছে এবং আমরা বিশ্বাস করি, তিনি বলেছেন, তুই যা, তোর কোনো ভয় হবে না। যখন তিনি ঢাকায় পৌঁছন এবং তারপর সেখানে গিয়ে দেখেন নবাব যে জমার ঘরে তার টাকা পরিশোধ করা আছে, তখন খাজানজিকে খুব বকাবকি করেন। তাকে তিনি আর একটা পরগনা উপহার দেন। সেই পরগনাটার নাম পেঁচাকুড়ি পরগনা, যেটা ফলতা থানার অবস্থিত। পরবর্তীকালে তিনি ফিরে আসেন এবং আসার সময় তিনি ঘটিয়ারিতেই প্রথম যান। ওখানে যাওয়ার পর ওখানকার ওই মোবারক গাজী বলেন, ঠিক আছে, তুই এখানে 3টে কোপ মা, এই কোদালটা দিয়ে ওখানে একটা পুকুর কাট। 2.5 কোপ মারার পর তার কাঁচা খুলে গেছিল। যখন কাঁদতে শুরু করলেন, বলেন, তোর 2.5 পুরুষ রাজা হিফাজে থাকবে, তারপর 5 পুরুষ তোদের জমিদারি থাকবে, তারপরে আরো 2.5 পুরুষ তোদের বংশ থাকবে, তারপর আস্তে আস্তে তোদের বংশই থাকবে না। অর্থাৎ 15, 7, 5, 12 আর 14 পুরুষ এরপর থেকে তোরা পৃথিবীর আলোতে থাকবে। তাদের মধ্যে অন্য বাসস্থানের অভাব, সম্মানের অভাব হবে না। আমি মনে করি এখনো উপর থেকে পীর মোবারক গাজী আমাদের সেই আশীর্বাদই করে যাচ্ছে। নাহলে আমার মতো একটা সামান্য ছেলে, বারুইপুর শহরে আমার মতো কোয়ালিফিকেশান নিয়ে অনেক লোক আছে, আমার চেয়ে অনেক বড় বড় কোয়ালিফিকেশান নিয়ে আছে। তারা চেয়ারম্যান হতে পারলেন না বা এই জায়গায় আসতে পারলেন না। আমাকে দিয়ে ঠাকুর পাওয়াবেন, ঈশ্বর পাওয়াচ্ছেন। আমি হয়তো বারুইপুরের ভূমিপুত্র, ঠিক কথা। আমার আগে অনেকে চেয়ারম্যান হয়েছে, তাদের মাথা থেকে এই জিনিসগুলো বেরোয়নি। কেন এই করতে হবে আমাকে দিই বা এইসব জিনিসগুলো বেরোচ্ছে না। পরিকল্পনা করার সদিচ্ছা থেকেই আজকের আমি পৌরসভা পরিচালনা করছি। আমি ঈশ্বর বিশ্বাসী। আমি যেমন ঘটিয়া শরীফের কাজী বাবাকে বিশ্বাস করি, তেমনি আমি বিশ্বাস করি আমার পৈতৃক যে দেবতা মা আনন্দময়। এখনো আমি শনি মঙ্গলবার আনন্দময়ের ওখানে ধূপ ধুনো না দিয়ে আমি অন্য কোনো কাজ সে সপ্তাহে করি না। এখন আমি চেষ্টা করি আমার পূর্বপুরুষের দেওয়া যে 90, 45 আর 7 আর 13, 20 প্রায় 65 দিনের যে পালা, আমি সেটাকে মেনটেন করবার চেষ্টা করি। এখনো আমার পালায় কখনো 1টা, কখনো 2টো, কখনো বা 3টে যে অমাবস্যা হয়, এখনো আমি বলে দেওয়ার চেষ্টা করি। আমি মনে প্রাণে একজন হিন্দু ধর্মভীরু যুবক এবং আমি মুসলিম ধর্মের অনুরক্ত পীর মোবারক গাজীর ভক্ত। অতএব আমি একজন ধর্ম নিরপেক্ষ একজন মানুষ হিসেবে বারুইপুরের হিন্দু মুসলমান সবাইকে নিয়ে আমি চলার চেষ্টা করি এবং আমি চলি। আমার কাছে হিন্দুও যা, মুসলমানও তাই। আমার কাছে সবাই সমান, তাদের একটাই পরিচয়, তারা মানুষ। আমারও একটা পরিচয়, আমি মানুষ। তো ওখান থেকে যখন এখানে চলে আসেন আপনাদের পূর্বপুরুষরা,
তো তারপরে কি হলো? তারপর এখান থেকে যখন মদন রায় ওখানে ফিরে আসেন, তার কয়েক বছর বাদে তার বংশধরেরা দুর্গাচরণ রায় বারুইপুরে যে কাছারি বাড়িটা ছিল, সেই বাড়িটা মার্কেন্টাইল, তখন ইংরেজ সরকার ক্ষমতায়, মার্কেন্টাইল কোম্পানিকে দিয়ে সেখানে একটি কাছারি বাড়িটা সম্পন্ন করে, যেটা ধ্বংসস্তূপ, যে বাড়িটা রয়েছে আপনাদের বারুইপুর রাজমাটি। বারুইপুর রাজমাটি। সেই বাড়িতেই 3 ফলা বাড়ি, প্রথমে কাছারি বাড়ি, তারপর দুর্গা বাড়ি, মন্দির, তারপর বাসস্থান। এইভাবে আমাদের ওখানে আমরা বসবাস করতাম এবং সেখানে এখনো দুর্গা পুজো হয়, রথ হয়, রাস হয়। পূর্বপুরুষের সব কিছু বজায় রাখার চেষ্টা করি আমরা যে কজন বারুইপুরে আছি। বিশেষ করে আমাকে এই বিষয়ে অত্যন্ত সহযোগিতার ভাবে কাজটা করে যাচ্ছেন অমিয় রায় চৌধুরী, তাকে আমার দাদা হয় সম্পর্কে, তাকে ধন্যবাদ জানাবো না, আমরা তাকে সহযোগিতা করি। আর সেই থেকে বারুইপুরে আমরা আছি। এই বারুইপুরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জজ হিসেবে এসেছিলেন, মানে ম্যাজিস্ট্রেট হিসেবে এসেছিলেন, মহকুমা শাসক। তার সাথে আমাদের বাড়ির একটা সুসম্পর্ক ছিল। এই বাড়ির রাজকুমার রায় চৌধুরী প্রথম হিন্দু মেলা করেন বারুইপুর রাসমাঠে, সেও একটা ইতিহাস আছে। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ দুর্গেশ নন্দিনী এই বাড়ির, এই রায়চৌধুরী বাড়ির দেয়ালি প্রথম শোনে, তার প্রথম কথাগুলো, কারণ বঙ্কিমচন্দ্র এখানে বসেই সেইগুলো লেখে। এখানকার মুন্সিফি আদালতের তিনি বিচারক ছিলেন। এক একটা ধারা, এক একটা উপন্যাস। এখানে ওই আপনার ইংরেজদের বিরুদ্ধে যখন বাংলা ভাগ হয়ে যায়, তখন সেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের সময় তৎকালীন পৌর প্রধান দুর্গাদাস রায় চৌধুরী, যিনি সম্পর্কে আমার বাবার ঠাকুরদাদা, আমার পিতামহ, তিনি তার প্রতিবাদ করে ওঠেন। তার একটা লিফলেট বারুইপুরের ইতিহাসে দেখবেন ছাপানো হয়েছিল পৌরসভা থেকে, প্রথম খণ্ডে, দ্বিতীয় খণ্ড বেরোবে খুব শিগগির, সেখানেও পাবেন দেখতে, যেটা অমর কৃষ্ণ চক্রবর্তী যেটা নিজের পেটে বার করে জনসমক্ষে তুলে দিয়েছিলেন। তার জন্য অনেক অত্যাচার তাকে সহ্য করতে হয়েছিল। তার চেয়ারম্যানশিপ তো গিয়েছিলই, তাকে বারুইপুর থেকে চলে যেতে হয়েছিল 1904 সালে। তারপর 1908 সালে আবার ফিরে এসে চেয়ারম্যান হন। বারুইপুরের স্কুলের একটা ইতিহাস আছে, উচ্চ বিদ্যালয়, তার হাই স্কুল, সেটাও দেখতে দেখতে 150 বছর অতিক্রম করে 153-54 বছর হয়ে গেল। বারুইপুর পৌরসভা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সুপরামর্শে রাজকুমার রায় চৌধুরী, আনন্দ কুমার রায় চৌধুরীরা জমিদান করেন, সেখানে পৌরসভা গঠিত হয়। তার একটা ইতিহাস আছে। বারুইপুর যে কোর্টটা দেখছেন, এর একটা ইতিহাস আছে। কলকাতা হাইকোর্টের সমতুল্য কোর্ট হচ্ছে বারুইপুর কোর্ট, তার একটা ইতিহাস আছে। বারুইপুরে নীল বিদ্রোহের একটা ইতিহাস আছে। বারুইপুরে যে নীল চাষ হতো, এখানে নীল ক্ষেত ছিল, নীল কুঠি ছিল। এখন যেটা বড় কুঠি আমাদের, এটা ছিল ঠাকুর পরিবারের, অর্থাৎ দেবেন ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা পরবর্তীকালে রাজকুমার রায় চৌধুরী কিনে নেন। পরবর্তীকালে আমাদের বাড়ির যিনি বড় রাজকুমার রায় চৌধুরী, তিনি সেখানে তার বংশধর নিয়ে বসবাস করেন গিরীন্দ্র কানন পর্যন্ত। এছাড়া এর প্রচুর ইতিহাস সমৃদ্ধ বারুইপুর। এখানে বিশালক্ষী তলার একটা ইতিহাস আছে। বিশালক্ষী মাকে পুজো করে কল্যাণপুরের মকরস্থান নিয়ে একটা ইতিহাস আছে। যেমন আমরা পুষ্পদত্তের মণিক বাণিজ্যের যাত্রায় দেখতে পাই, রুদ্রদেব বলছেন, কল্যাণপুরে পূজিয়া করি মকরস্থান, সিংহিকারা বাদ্যের ভারত তৎপর, বারুইপুরে বিশালক্ষী পুঁজি করতে পারে। মানে বারুইপুর কাছারি বাজারের সামনে যে বিশালক্ষী মন্দির। এই সমস্ত বিষয় আমরা পুরানো যে বইগুলো আমাদের আছে, সেখান থেকে আমরা সহজেই বারুইপুরের অনেক কিছু ইতিহাস আমরা খুঁজে পাই।
আমরা খুঁজে পাই রায়মঙ্গল কাব্য থেকে, আমরা খুঁজে পাই পঞ্চানন ঠাকুরের যে কাব্য পঞ্চানন মঙ্গল রচিত রঘুনন্দের, দ্বিজ রঘুনন্দের, সেটা থেকে পাই বারুইপুরের ইতিহাস। আমরা বারুইপুর সম্বন্ধে আরো ভালোভাবে এদের আমাদের রায়চৌধুরী পরিবারের একটা কুলো গাথা আছে, সেই কুলো গাথা দেখলে আমরা সেই সময়কার বারুইপুর জানতে পারি। আমরা কবি রামচন্দ্র মুখোটির হরপার্বতী মঙ্গল বলে একটা মঙ্গল কাব্য বার করেছিল। মদন রায় ওখানকার রাজা জমিদার ছিলেন, তার পুত্র রাজবল্লভ রায়চৌধুরী দুটি কাব্যগ্রন্থ রচনা করেছেন, হরপার্বতী মঙ্গল এবং দুর্গা মঙ্গল। এই দুটো কাব্যগ্রন্থ থেকেও আমরা বারুইপুর সম্বন্ধে অনেক তথ্য পাই। এই সমস্ত তথ্য অবশ্যই যদি জানতে চান, বারুইপুর পৌরসভা কর্তৃক যে ইতিহাস বই বেরোচ্ছে, প্রথমটা তো পাওয়া যাবে না, দ্বিতীয়টা যে বেরোচ্ছে সেটা থেকে আপনারা জানতে পারবেন। এবার আসা যাক যে কথা আপনার এখানে দেখছি, যে পৌরসভার এই প্রায় 10 বছর আমি চেয়ারম্যান আছি, কি উন্নতি হলো। আমি বলবো আমি কিছু উন্নতি করতে পারিনি, আমি কিছু কাজ করেছি। সেই কাজগুলো হচ্ছে আমাদের পৌর শিশু গ্রন্থাগারটাকে দ্বিতল করতে পেরেছি। আমরা শীততাপ নিয়ন্ত্রিত রবীন্দ্র ভবনের দ্বিতলে একটি কক্ষ করেছি, ললিত রায়চৌধুরী সভা কক্ষ, 75 আসন বিশিষ্ট। আমরা বি.আর. আম্বেদকরের একটা মূর্তি পৌরসভায় বসাতে পেরেছি। আমরা বি.আর. আম্বেদকর সভা কক্ষ নির্মাণ করেছি, যেখানে আমাদের পৌরসভার মাসিক পৌর বোর্ডের মিটিংগুলো হয়। আমরা বিওএসিপি প্রকল্পে প্রায় 1954 জন মানুষকে বাড়ি করে দিতে পেরেছি, ছাদ দিতে পেরেছি। আমরা কেতনখোলা শ্মশান ঘাটটাকে বৈদ্যুতিক চুল্লি করতে পেরেছি। আমাদের বিদ্যাবাসের কাজ চলছে, আরও কাজ হবে। আমরা 16 নম্বর ওয়ার্ডে নিজস্ব স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করতে পেরেছি। আমরা পদ্মপুকুর হতে কেতনখোলা শ্মশান পর্যন্ত আদিগঙ্গা সংস্কার করতে পেরেছি। আমরা জেএনইউএম প্রকল্পে আমরা ড্রেনেজ প্রকল্পে মাস্টার প্ল্যান জমা করেছি এবং সেই মতো কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা আমরা করেছি। এই সময়ের মধ্যে 17টা ওয়ার্ড থেকে আমরা বাড়ি বাড়ি থেকে জঞ্জাল তুলছি এবং সরাসরি ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাচ্ছি। যে ডাম্পিং গ্রাউন্ডটা মাত্র 1 বিঘে ছিল, সেটাকে আমি 6 বিঘে রূপান্তরিত করতে পেরেছি। পৌরসভার সুবিধার্থে আমরা ডবল এন্ট্রি সিস্টেমে পৌর হিসেব বিকাশ ব্যবস্থা চালু হয়েছে। পৌরসভায় জিআইএস পরিকাঠামো নির্মাণ সম্পন্ন হয়েছে। আশা করি এ বোর্ডে হলো না, সামনের বোর্ড থেকে মানুষ জিআইএস এর মাধ্যমে কম্পিউটার খুলবে, সব কাজ করতে পারবে। দিবারাত্রি অ্যাম্বুলেন্স পরিষেবা, শবদাহ গাড়ির ব্যবস্থা চালু আছে। আমরা ট্যাঙ্কের মাধ্যমে যে কোনো অনুষ্ঠান বাড়িতে পানীয় জল সরবরাহ করছি। আমি বারুইপুরে বিভিন্ন এলাকায় 750টি ইলেকট্রিক পোল ও 25টি ট্রান্সফরমার বসানোর কাজ করবার জন্য সচেষ্ট হয়েছি। পৌর এলাকায় সৌন্দর্য বাইপাস সহ পৌর এলাকার অন্তত কুলপি ক্যানিং রোডে আমরা নীল সবুজ ত্রিফলা লাইটের ব্যবস্থা করেছি। প্রতিদিন সকালে পৌর এলাকার কুলপি রোড ঝাঁট দেওয়ার ব্যবস্থা হয়েছে। 9টি ওয়ার্ডেই সুকল্পিত নিকাশি ব্যবস্থা, সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা শাসনে করেছি। শাসন রেলওয়ে স্টেশন থেকে একটা এবং 15 নম্বর ওয়ার্ডের 4 লেনে আমরা পৌর বাজারের কাজ প্রায় শেষ হওয়া মুখে উদ্বোধনের অপেক্ষায়। 8 নম্বর ওয়ার্ডে স্বরোজগার যোজনা নির্মাণ শুরু করেছি। 12 নম্বর ওয়ার্ডে আদালত ও থানা সংযোগ স্থলে হকার মার্কেটটা আমরা চালু করতে পেরেছি। 1 ও 12 নম্বর ওয়ার্ডে আমরা কমিউনিটি সেন্টার নির্মাণের কাজ সম্পূর্ণ করতে পেরেছি। বারুইপুর রবীন্দ্র ভবনে বহু আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত বারুইপুর রুরাল পুল আমরা জনসাধারণের জন্য খুলে দিতে পেরেছি। খোদার বাজার শাসন কল্যাণপুর
বংশীবরতলা ব্রিজ আমরা সাধারণ মানুষের জন্য খুলে দিতে পেরেছি। বাংলাদেশ মৈত্রী দল অনূর্ধ্ব 14 সঙ্গে আমরা এখানে বারুইপুরে একটা ফুটবল খেলার ব্যবস্থা করতে পেরেছি। ওপার বাংলার 21 তারিখকে ফেব্রুয়ারিকে স্মরণ করে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে ভাষা স্মৃতিস্তম্ভ আমরা করতে পেরেছি। ময়লাপোতায় আমরা সাফাই কর্মীদের জন্য নবনির্মিত আবাসন গৃহ তৈরি করে দিয়েছি। বারুইপুর থেকে দক্ষিণেশ্বর সল্টলেক যাওয়ার জন্য 2টো বাসের ব্যবস্থা করা হয়েছে। বারুইপুর হসপিটালে আমরা স্বল্প মূল্যে ওষুধের একটি দোকান করেছি। ওখানে আমরা এই 14 তারিখ 1 আগস্ট আমরা একটা সিটি স্ক্যানের শুভ সূচনা করেছি। আমরা 7 নম্বর ওয়ার্ডে অসিত অশোক শিশু উদ্যান নিয়ে প্রায় 8টা শিশু উদ্যান করলাম। এছাড়া আমরা বারুইপুর দীঘা বাস সার্ভিস চালু করতে সক্ষম হয়েছি। এগুলো না, আমরা এই সমস্তগুলো করেছি। বারুইপুরে হাসপাতাল করেছি। বারুইপুরে আমরা একটা মাল্টি ফ্যাসিলিটি হসপিটাল করছি, 10 তলা বিল্ডিং, তার 5 তলার কাজ অবধি কাজ শুরু হচ্ছে। আমাদের আর ওই মেডিকেল কলেজ হসপিটাল বা পিজি হসপিটাল বা এতে যেতে হবে না। আর 10 তলা সম্পন্ন হয়ে গেলে বারুইপুর সহ এতদ অঞ্চলের মানুষকে আর চেন্নাই যেতে হবে না। আমরা যে সিটি স্ক্যানটা এনেছি, ভারতবর্ষের 6টা সিটি স্ক্যান এরকম আছে, তার একটা হচ্ছে এই বারুইপুরে। এত অত্যাধুনিক সিটি স্ক্যান। তাই আপনাদের কাছে বলতে চাই যে বারুইপুর বিষুব রেখার কৌমুখ দূরত্বে 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, দ্রাঘিমা অংশের 88 ডিগ্রি, 25 ডিগ্রি, 35 ডিগ্রিতে সেই বারুইপুরের আমরা চৈত্রমালা এখানে হয়েছিল বলেছি আপনাদের। মনোহর বসুর সেই বারুইপুরের উন্নতি দেবীর পুজোর কথাও জানিয়েছি। আমরা বারুইপুরের জমিদার বাড়ির কথাও একটুখানি বললাম। আমি বারুইপুরের ইতিহাস প্রসঙ্গেও বললাম। আপনি তো ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন, তো বারুইপুরের ইতিহাস নিয়ে অনেক চর্চাও করেছেন। বারুইপুরের ইতিহাস বইয়ে আপনার অবদানও রয়েছে প্রচুর। তো বারুইপুরের ইতিহাস নিয়ে যদি আর একটু কিছু বলেন। দেখুন, বারুইপুরের ইতিহাসের যে প্রথম সংকলনটা, যদিও মনোরঞ্জন পুরকায়েত এবং ইরা চট্টোপাধ্যায় দ্বারা সম্পাদিত, তার ম্যাক্সিমাম কাজটা কিন্তু সেই সময় আমরাই করতে পেরেছি। এটা সারা বারুইপুরের মানুষও জানেন, আপনারাই জানেন। মূলত আমার একটা পত্রিকা ছিল আদিগঙ্গা। সেই পত্রিকায় লেখা হাজার স্পিয়ায় এবং আমার একটা প্রতিষ্ঠিত সংগ্রহশালা আছে, সেটা হচ্ছে পত্রপত্রিকা সংগ্রহশালা। আজ পর্যন্ত কারোর কাছে এত পত্রিকা সংগ্রহ নেই। আমার কাছে 1000-এরও বেশি পত্রিকা সংগ্রহ আছে। তো সেই সংগ্রহশালা এবং এইসব নিয়ে আমি খুব যখন কাজ করছি, ওই ধরুন 80 দশকের 84-85 থেকে আমি কাজ করছি। সেই কাজ করতে করতে 1996-97 সালে আমি একটা পত্রিকা করি। তখন সেই পত্রিকা করার সময় আমার মনে হয়েছিল বারুইপুরের ইতিহাসটা ঠিক মতো প্রকাশ হওয়ার দরকার। আমার আদিগঙ্গায় দেখবেন দক্ষিণ 24 পরগনার ইতিহাস সংখ্যা আছে, সুন্দরবনের ইতিহাস সংখ্যা আছে, ছড়া সংখ্যা আছে, কবিতা সংখ্যা আছে, কিন্তু এই বারুইপুরের ইতিহাস সংখ্যাটা করে উঠতে পারিনি। যে কোনো কারণেই হোক, রাজনীতিতে একটু বেশি সময় দেওয়ার কারণেই হোক, এবং আমার বাবার মৃত্যুর পর পুরো সংসারের দায় এবং দায়িত্ব আমার উপর বর্তায়। বিশাল এই জমি জায়গা, হাট বাজারের সব চিন্তা ভাবনা মাথায় নিয়ে আমি তখন একরকম প্রায় বাধ্য হই যে কাজটাকে ছেড়ে দিতে। আস্তে আস্তে পত্রিকাটা বন্ধ হয়ে যায়, আমার কাছে খুব দুঃখের। তারপর যখন পত্রিকাটা আর চালাতে পারিনি, কারণ আমার ওটাও একটা দুঃখের কারণ। আমি আশা করছি বারুইপুরের মানুষ যেদিন আমাকে একটু ছুটি দেবে, তারপর
আমি ফের এই লেখালেখি নিয়ে ফের ফিরে যাব। আমার তো একটা জায়গা আছে, সেই জায়গাটায় যাব। বারুইপুরের অনেক ইতিহাস আছে জানেন তো। বারুইপুরের এই পিয়ারের ইতিহাস, বারুইপুরের এই রকেট পথ, কাশ্মীরের পর বারুইপুরে হয়, কেন হয়, কী কারণে হয়, এ নিয়ে একটা জানার আগ্রহ আছে। বারুইপুরের আমি শিব মন্দির নিয়ে আমার লেখা আছে, আমার বারুইপুরের শক্তি আরাধনা স্থল নিয়ে লেখা আছে, আমার বারুইপুরের কেন নামকরণ হলো বারুইপুর, এগুলো যদি জানতে হয়, মানুষ জানতে চায়, তাহলে কি করবো? ওইগুলো যদি জানতে চায় তাহলে মানুষকে অবশ্যই বারুইপুরের ইতিহাস, বারুইপুর পৌরসভা কর্তৃক ওই বইটা সংগ্রহ করে রাখতে হবে। এবং আমি চেষ্টা করছি যে এ তো গেল সেই বৃহৎ, অনেকের তো অত পয়সা নেই, যদি কম দামে যদি কিছু হয়, আমার যে প্রবন্ধগুলো আছে, আমি একটা প্রবন্ধ সংকলন আমি আমার এই সাংসারিক খরচা বাঁচিয়ে যদি কখনো করতে পারি, তাহলে আমি নিশ্চয়ই সেটা সাধারণ মানুষের জন্যই করি। আপনার যা ভালো থাকবেন, আমি একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলার চেষ্টা করছি। আমি বারুইপুর শহর একটা আনপ্ল্যান শহর, ঠিক কথাই আপনারা লিখেছেন। সেই শহরের ড্রেনেজ সিস্টেম, সেই শহরের রাস্তাঘাট, সেই শহরের যানবাহন ব্যবস্থা এত ছোট্ট পরিসরের জায়গা দিয়ে হতো না। আজকের বাংলার মুখ্যমন্ত্রী আমাকে কেএমডিএর মেম্বার করেছেন বলে আজকের আমরা আদিগঙ্গার পাশ থেকে যে রাস্তাটা, যেটা স্বপ্ন ছিল, শাসন বারুইপুর বাইপাস, সেটা আজকে হয়ে গেছে। একটুখানি কাজ বাকি আছে আপনার ওই কায়ালপাড়ার কাছে, সব আশা করি জট কেটে যাবে। আর সামান্য কিছু কাজ বাকি আছে রাজপুর সোনারপুর এলাকায়, আমার বারুইপুর এলাকায় আর বাকি নেই। তাহলে একদম সুরিপদা থেকে লক্ষ্মীকান্তপুরের লোকেরা সোজা বাইপাস ধরে কামালগাছি উড়ালপুর হয়ে কলকাতায় পৌঁছে যাবে 30 থেকে 35 মিনিটের মধ্যে। আর কলকাতা এয়ারপোর্টের সাথে কুলপির যদি বন্দর সত্যি সত্যি হয়, সেখানে যদি 3-4 ঘন্টা লাগবে না, 2 ঘন্টায় পৌঁছে যাবে কুলপি বন্দরে। এটা একটা বিশাল কাজ হবে, পরিকল্পনা চলছে। আজকে রাস্তাঘাটের পরিধি বেড়েছে, অনেক নতুন রাস্তা হয়েছে। সব করেছি বলতে পারবো না, দাবিও করি না। বারুইপুর শহরে এখন অনেক কিছু করতে হবে। ছোট্ট পরিসরে আপনাদের জানিয়ে রাখি, ভারতবর্ষের নিরিখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাহ্য পদার্থ বিভাগের সহযোগিতায় সারা বাংলার, সারা ভারতবর্ষের ছোট পৌরসভাকে নিয়ে যে প্রতিযোগিতা হয়েছিল, ডিগ্রুপ পৌরসভা, যাদের লোক সংখ্যা ৭৫,০০০-এর নিচে, সেই পৌরসভাগুলোর মধ্যে বারুইপুরবাসীর আশীর্বাদ নিয়ে একবার দুবার আমরা সেই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছি। এবং একবার সৌগত রায়ের কাছ থেকে, আর একবার কুমারী শৈলজার হাত থেকে আমরা পুরস্কৃত হয়েছি। বারুইপুরকে সমৃদ্ধ করবার চেষ্টা করেছি। এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট বারুইপুরের। আগে সপ্তাহে 1 দিন ড্রেন পরিষ্কার হতো, এখন সপ্তাহে 5 দিন ওয়ার্ডের পরিষ্কারের লোক থাকে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 6 দিন, 6 দিন লোক থাকে। এখন জীবজন্তু মরে গেলে খবর পেলে সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হয়। তারপরে কি সারা বারুইপুর সব হয়ে গেছে না? কিছু কিছু জায়গায় ঝাঁট দেওয়া হচ্ছে, ধোয়ার ব্যবস্থা এখনো কমপ্লিট করতে পারিনি। পানীয় জলের সমস্যা কিছুটা দূর হয়েছে, সবটা দূর হয়েছে বলতে পারবো না, কারণ আমার পূর্বতন সরকার ডোঙারিয়ায় যে প্রকল্পটি করে গিয়েছিল, সেই প্রকল্পের তো সে বারুইপুর পর্যন্ত জল আস্তে আস্তে, ওরা ছিল একটা পাইপে পাইপে জল দেওয়া, বাড়ি বাড়ি দেওয়ার জন্য। পরবর্তীকালে যখন বাড়ি বাড়ি দেওয়ার কথা ওরা বলল, তখন কিন্তু ওই পরিকল্পনার ক্যাপাসিটি যে বাড়াতে হয়, সেটা আর ওরা করে গেল না। আজকে সেই দুর্ভোগ আমাদের পেতে হচ্ছে। বিদ্যুতের আলো আজকে বারুইপুরে প্রায় পাড়ায় পাড়ায় আজকের আমরা টিউবলাইটের ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। সব পাড়ায় হয়তো গিয়ে পৌঁছয়নি। কমিশনাররাও তাদের রেমুনারেশনের অর্থে, এটা ভাল লাগে
তারা বাড়ি নিয়ে যান না, তারা অনেক কমিশন আছে আমি জানি, তারা রেমুনেশনের অর্থে তারা ওয়ার্ডের টিউবলাইট পর্যন্ত করে দেন পৌরসভার এই আর্থিক দুর্বলতার জন্য। সে অর্থে আমার পৌর ট্যাক্স বাড়িনি, মাত্র 14,000 হোল্ডিং, 32 লক্ষ পৌর করের ধার্য বাৎসরিক ধার্য ওঠে হয়তো 26-27। সেই নিয়ে শুধুমাত্র মানুষের ভালোবাসার উপর দাঁড়িয়ে আমরা বাড়িপুরে এত কাজ করছি। যোগ্য সময় যোগ্য বিধায়ক পেয়েছি বিমান বন্দ্যোপাধ্যায়, তার কথা না বললে অকৃতজ্ঞ হয়ে যাব। তিনি যেভাবে অভিভাবকের মতো রাজ্য সরকারের কাছ থেকে একের পর এক উন্নয়নের টাকা এনে বারুইপুর শহরে আজকে স্বাস্থ্য, পরিবহন থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে যেভাবে কাজ করছেন এবং কাজ করার সুযোগ আমাদের করে দিয়েছেন, তাকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না। তাকে আমরা আরও দিন বেশি বারুইপুরে পেতে চাই এবং বিমানবাবু যদি বারুইপুরে থাকেন এবং আপনাদের আশীর্বাদে 2015-এ ফের তৃণমূল ভোট যদি ফিরে আসে, আমি একটা কথা আপনাদের আজ থেকেই বলে দিচ্ছি, আমরা বারুইপুর শহরকে রাজ্যের ডিগ্রু পৌরসভাগুলোর মধ্যে 1 নম্বর পৌরসভা এখন আছি, তখন আমরা সি এবং বিকে চ্যালেঞ্জ হবে। ছোট্ট পৌরসভা, তোমরা বড় পৌরসভা, তোমাদের আয় বেশি কিন্তু তোমাদের চেয়ে বেশি পরিষেবা দিয়ে আমরা। রাস্তাঘাটের কথা যখন আসলো, রাস্তাঘাট নিয়ে আরেকটা, মানুষের পথ চলার একটু অসুবিধা হয়, যেহেতু ফুটপাথ থাকে না, গাড়ি ঘোড়া যায়, তখন অনেকটা আমরা ফুটপাথের জন্য বলেছিলাম বারুইপুর রেলগেট টু পদ্মপুকুর, একটা প্রস্তাব আমি পিডব্লিউডিকে দিয়েছি এবং আপনারা দেখবেন পদ্মপুকুর থেকে প্রায় আমরা থানা পর্যন্ত আমরা করেও দিয়েছি ড্রেনের ওপর দিয়ে। এবার লোহা বসানো অর্থ তো আমাদের নেই, স্বাদ আমাদের অনেক আছে, আমাদের ব্যবহারে দেখতে পাবেন। আমরা স্টেশন ফিডার রোড 17 নম্বর ওয়ার্ডে আপনারা দেখবেন একদম স্টেশনের মুখ থেকে আমরা প্রায় ক্যানিং রোডের যেটা ফ্রেন্ড সোসাইটি ওই পর্যন্ত বিশাল ফুটপাথ করে দিয়েছি। আমার ওয়ার্ড, আমি ওখান থেকে নির্বাচিত হই, ওখানকার মানুষ আমাকে খুব ভালোবাসে, তাদের নিজেদের লোক করে নিয়েছে আমাকে, আমিও তাদের মনে করি আমার পরম আত্মীয়। তা সমগ্র বারুইপুরের জন্য কোনো চিন্তা ভাবনা এইটা সেখানে আছে। এরপর আমরা যেটা পরিকল্পনা নিয়েছি, এই পুজোর পর শুরু করব রেলগেট থেকে রাজীব গান্ধী স্ট্যাচু পর্যন্ত, এইটাকে না করে একদম রবীন্দ্র ভবন পর্যন্ত আমরা এই ড্রেনেজ সিস্টেমটাকে টেনে নিয়ে এসে ওর ওপর দিয়ে আমরা ফুটপাথটা করে দেবো। এবার লোহার ওটা যদি হয় ভালো, একটা সাইড তো হোক। আমরা যখন ময়লা তোলা হয় রাস্তার পাশ দিয়ে ড্রেনগুলো থেকে, ময়লাগুলো রাস্তার উপরেই রাখা হয়, তো হয় কি যে সাধারণ মানুষ ওই পাশ দিয়ে যেতেই পারে না, মানে এত অসুবিধা। না, সেটার একটা কারণ আছে। দেখুন, আমাদের এখানে তো সেই হাতে ড্যাম্পিং গাড়ি নেই, আমাদের যা করতে হয় নিজেরা সমস্তটাই করতে হয় ম্যানুয়ালি, যার জন্য এই বেলচা দিয়ে তুলে রেখে দিতে হয়, রেখে আবার কোনো একটা জায়গায় ড্যাম্পিং করতে হয়, আর সেই ড্যাম্পিংটাকে তারপর আমাদের বড় গাড়ি এসে নিয়ে যায়। এখন আমাদের এখানে বড় গাড়ি কাছারি বাজারের যে অবস্থা আপনারা দেখেছেন, ওখানে আমাদের দিনে 6বার পরিষ্কার দিতেই হয়। এছাড়াও হাসপাতালের গায়ে একটা মার্কেট আছে, সেখানেও আমাদের দিতে হয়। তাছাড়া বিভিন্ন ওয়ার্ডে, বিশালক্ষীতলার ওখানে একটা আছে, পুরাতন বাজারে একটা আছে, আপনার শর্মা ফার্নিচারের কাছে একটা আছে, আপনার কৃষ্ণ সিনেমার গায়ে একটা আছে, অটো স্ট্যান্ডের 12-17 নম্বর ওয়ার্ডে এখন অটো স্ট্যান্ডে একটা আছে, 2 নম্বর ওয়ার্ডে আছে, শাহজাহান রোডে আছে, মাস্টারপাড়ায় আছে। এই সমস্ত জায়গায় যে ছোট ছোট ড্যাম্পিংগুলো থেকে যাচ্ছে, আমরা জানি এখানে কষ্ট হচ্ছে মানুষের, কিন্তু আমরা একটা জিনিস বলেছিলাম, সেই জিনিসটা কিন্তু ফলো হচ্ছে। এখন সবাই যদি ড্রেনেতে তার নোংরাগুলো ফেলে দেয়, তাহলে এখন ড্রেন পরিষ্কার করে যে মালটা হয় সেটা কিন্তু ওই ডাম্পিং, ওইখানে ডাম্পিং হচ্ছে, ওই রাস্তার উপর ডাম্পিং হচ্ছে। কিন্তু সে যদি তার বাড়িতে যে আমরা যে বালতি দিয়েছি বিনা পয়সায়, সেখানে যদি সেটা ফেলে এবং 10টা করে টাকা যদি সে দেয়, তাহলে কিন্তু ভ্যান নিয়ে চলে এসে তার নির্দিষ্ট জায়গায় ফেলে দেবে।
এবং গাড়ি নিয়ে চলে যাবে। সেটা কিন্তু সব জায়গায় হচ্ছে না বা সব বাড়ি করছে না, যার জন্য এই সমস্যাটা থেকে যাচ্ছে। আমি আশা করব বারুইপুরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করছেন, তাদের সহযোগিতা তো পাচ্ছি, আর যারা করছেন না তারাও সহযোগিতা করবেন। সরাসরি ড্রেনে প্লাস্টিক ফেলবেন না। 40 মাইক্রনের নিচে প্লাস্টিকটাকে বর্জন করবার চেষ্টা করুন। আপনার আগামী প্রজন্মের কথা চিন্তা করে আপনার ঘরে যে হাসি খুশি বাচ্চা শিশুটি আছে, ছেলেই হোক মেয়ে হোক, তার হাসিটিকে দেখার জন্যে আপনাকে 40 মাইক্রনটাকে ব্যবহারটাকে পরিত্যাগ করুন। তাহলে ওই বাচ্চাটার শ্বাসকষ্টে আগামী দিনে সে কিন্তু একটা রুগী হয়ে যাবে। এটা কিন্তু আপনাদের কাছে করজোরে বারুইপুরবাসীর কাছে একজন পৌর প্রধান হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে আর এক নাগরিকের কাছে আমার আবেদন। সাথে সাথে আর একটা কথা এই পরিসরে আপনাদের কাছে যখন বললেন তখন বলতে ইচ্ছে করছে যে যারা যত্রতত্র গাড়ির রেখে ব্যবসা করছেন বা চুন সুরকি বালির ব্যবসা করছেন, আমরা বারুইপুর পৌরসভা সকাল হলে বিকেল হলে প্রত্যেকের মুখ দেখি বলে কিছু করি না, কিন্তু তা বলে ভাববেন না এটা আমাদের দুর্বলতা। আপনারা যদি কঠোর না হন, আমাদের কিন্তু কঠোর হতে হবে মানুষের স্বার্থে। আমি আমাদের কাছে বারবার যখন সুযোগ পাই তখনই অনুরোধ করি। আজকে আপনার মাধ্যমে আমি বারুইপুর ওয়েবসাইটের মাধ্যমে সারা বারুইপুরের মানুষের কাছে অনুরোধ করছি, যত্রতত্র গাড়ি পার্কিং করবেন না, রাস্তার জ্যাম করবার চেষ্টা করবেন না। আর বারুইপুর পৌরসভার অনুমতি ছাড়া ইচ্ছে হলো বালি রাখলাম, ইচ্ছে হলো আমাদের ওই স্টোন চিপ রাখলাম, এই জিনিসগুলো কিন্তু করবেন না। এগুলো করলে আমাদের খুব কষ্ট হয়, আমাদের সেই জায়গাটা পরিষ্কার রাখতেই কষ্ট হয়। আপনার শহরটাকে আমরা সুন্দর রাখতে ইচ্ছে করে না? দেখুন তো কিরকম ত্রিফলা লাইট জ্বলছে, ত্রিফলাগুলো আবার নীল সাদা রং করে দিচ্ছি, কি সুন্দর একটা রাস্তায় হয়ে হচ্ছে। আমার বিরুদ্ধে তার তো বলবে ত্রিফলা রং পয়সা কোথায় পড়ছে, হ্যান্ড পাচ্ছে, এমন করছে না। এই 100-200 পেতে ত্রিফলা রং করতে, নীল সবুজ রং করতে এমন কিছু খরচা নয়, যাকে দিয়ে করানো যায়। একটু বুদ্ধি খরচা করে করতে হবে। সুন্দর করে শহরটাকে সাজাবার আমরা চেষ্টা করছি। আমরা ইচ্ছা করছি পুজোর আগেই হোক বা পরেই হোক আমরা হাইম্যাক্স লাইট দেবো বারুইপুর শহরে। 25 ফুট 26 ফুট উঁচু থেকে 5-6টা দিয়ে আলো 4-5 জায়গায় যদি করে দিতে পারি, শহরটা সুন্দর থাকবে। আমাদের মাথায় পরিকল্পনা আছে, এই যে রবীন্দ্র ভবন, মমতা ব্যানার্জির স্বপ্নের একটা পরিকল্পনা হচ্ছে, এটা শীততাপ নিয়ন্ত্রিত হচ্ছে। আজকে কলকাতা শহরের সঙ্গে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে। আমাদের সুইমিং পুলের কাজ খুব শিগগিরই শুরু হবে। এই ক্লাস সুইমিং পুল হচ্ছে, এখানে সুইমিং শেখানোও হবে, প্রতিযোগিতাও হবে। তাহলে বারুইপুর শহরের মধ্যে আজকে কি নেই? বৈদ্যুতিক চুল্লি আছে, সুইমিং পুল আছে, রবীন্দ্র ভবন আছে, কমিউনিটি সেন্টার, 3-3টে কমিউনিটি সেন্টার। একটা শাসনে হচ্ছে, এক দোতলা, একটা বারুইপুর 17 নম্বর ওয়ার্ডে ঠিক উড়ালপুলের পাশে একটা হচ্ছে, আর একটা 12 নম্বর ওয়ার্ডে ঠিক উড়ালপুলের পাশে হচ্ছে, আবার একটা 7 নম্বর ওয়ার্ডে হবে, আর একটা 1, 2, 3, 4 আমাদের 1 নম্বর ওয়ার্ডে হয়েছে। আমাদের এই যে কমিউনিটি সেন্টারগুলো মানে এগুলো হচ্ছে, এগুলো তো মানুষ ব্যবহার করতে পারবে। আজকের বারুইপুরের পার্ক হচ্ছে, খুব সুন্দর সুন্দর পার্ক হচ্ছে। একটা হয়ে গেছে, 2টো পার্ক হয়ে গেছে। একটা দেখবেন 12 নম্বর ওয়ার্ডে উড়ালপুরের নিচে বাচ্চারা একটা পার্ক আছে, একটা 7 নম্বর ওয়ার্ডে হয়ে গেছে, 6 নম্বর ওয়ার্ডেরটা কাজ শুরু হয়েছে, 5এরটা হয়ে গেছে, আপনার 9 নম্বর ওয়ার্ডের পার্ক হয়ে গেছে, 17 নম্বর ওয়ার্ডের পার্ক চলছে। যে কমিউনিটি সেন্টারগুলো হচ্ছে এগুলো আশা করছি পুজোর পরে সবগুলোই চালু হয়ে যাবে। শাসন বাজার, এই হাসপাতালের পাশের যে বাজারটা, এগুলো আমরা চালু করে দেবো পুজোর পর। আমরা বারুইপুর শহরটাকে
একটা সুন্দর পরিকল্পনামাফিক পরিকল্পনা সাজাচ্ছি। আজ এই বাইপাসের ধারে গেলে মানুষ হাঁটতে গেলে বসার জায়গা পাচ্ছে। আজ থেকে 6 মাস আগে কেউ চিন্তা করেছিল? আমাদের ইচ্ছা আছে একদম বংশীপতলা থেকে শাসন পর্যন্ত আমাদের বোট চালানোর ইচ্ছা আছে। অনেক ছেলে মেয়েরা এখানে সেখানে ঘুরে বেড়ায়, কেন করবে? গার্জেনদের সামনে ঘুরে বেড়ায়, এখন তো ওপেন হয়ে গেছে, দেখেও যে কেউকে ভালোবাসতে পারে, সেটা তো কোনো অন্যায় নেই। তার জন্যে এখানে সেখানে যাওয়া হ্যাঁ যে এটাতে অপরাধ বোধটাও কম। অবশ্যই। তাহলে যদি আমাদের বারপুরবাসীর তরফ থেকে একটা আবেদন যে যে ময়লাগুলো রাস্তার ধারে ফেলা হয় সেগুলো যদি দ্রুত তুলে নেওয়া হয় তাহলে খুব আমরা 4টে কলকাতা শহরে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেখবেন প্রতি ওয়ার্ডে 2টো করে ওই ময়লাকে তাড়াতাড়ি করার জন্য করে রেখেছে, ময়লা সংরক্ষণের জন্য। এবং ওখানে প্রায় 14-15 টন করে ময়লা হয়। আমাদের বাড়িপুরে 30-32 টন ময়লা এখন হয়। সে তুলনায় আমার বইবার ক্ষমতা আছে মাত্র 10 টন 12 টন, কারণ এখান থেকে কীর্তনখোলায় ডাম্পিং গ্রাউন্ডে গিয়ে ফিরে এসে নেওয়ার মতো ক্যাপাসিটি নেই। যদি আমরা ওইখানে যদি ডাম্পিংটা করে দিয়ে পরের দিন ওইখান থেকে আমরা নিয়ে যাই একটা কাছারি বাজারে এবং একটা এই মধ্যিখানে কোথাও, আপাতত 2টো, তাহলে আমরা অনেকটা করে ফেলবো। আমাদের একটা পরিকল্পনা আছে, দেখা যায়। সরকার 2300 কোটি টাকা দেনার ওপর চলছে, আমি কত তার কাছে চাইবো, না চাইতে তো আমি অনেক পেয়েছি। দেখা যায় আমার দিদির কাছে আবদার আছে। বারুইপুর হাসপাতালের সামনে যে ময়লা ফেলার জায়গাটা আছে, তো ওখানে অ্যাকচুয়ালি মানুষের প্রচুর প্রবলেম হয়। শুনুন, 11 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ডের মানুষটা তাহলে কোথায় ফেলবে? সেভাবে তো বারুইপুরের জায়গা নেই, অপরিকল্পিতভাবে একটা শহর গড়ে উঠেছে। সেটাই, সেই কারণে এখন আমাদের ওইখানটায় করতে হচ্ছে। কিন্তু ধরুন যদি আজকের আমরা আরেকটু এগিয়ে এসে যদি কোনো একটা জায়গায়, ধরুন বাইপাসের ধারে বা কোনো একটা জায়গায় আমরা একটা মেশিন বসাতে পারি, সবই বড় খড় খাঁচা, তাহলে টোটাল 11 নম্বরের মাল, 15 নম্বরের মালটা, শাসনের মালটা, 10 নম্বরের মালটা এই খাঁচায় ফেলে দিলাম। তেমনি 1-12-17 মালটাও একটা জায়গায় চলে গেল, 2-13 মালটা, আবার 4-14 মালটাও এখানে বাইপাসে ধরে চলে এলো, ও বাজারের মালটা একটা জায়গায় পড়ল। তাহলে এই রাস্তার ধারে, শুধু হাসপাতালের সামনে বলছেন কেন, আমরা বারুইপুর স্কুলের গায়ে আমরা তো কিছু করতে পারছি না, কেন আমাদের জায়গা নেই। তো আমি বারবার বারুইপুরবাসীর কাছে আবেদন রেখেছি, আমার কাছে যারা এসছে তাদের কাছে আবেদন রেখেছি, আমরা পৌরসভা পয়সা দিয়ে কিনে নেব, আমাকে রাস্তার ধারে বরাবর যেখানে গাড়ি ঢুকতে পারবে 1 কাঠা করে জায়গা দিন না, আমি সেখানে ওইটাকে ডাম্পিং করে আবার সেটাকে নিয়ে চলে যাওয়া যাবে। কিন্তু ডাম্পিং করার মতো জায়গা নেই আমার, যার জন্যই রাস্তার উপর ফেলতে হচ্ছে। বারুইপুরকে যদি টাউন হিসেবে বিভিন্ন প্যারামিটারে মাপা হয়, যেমন রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম, এডুকেশন, কমিউনিকেশন, ইন্ডাস্ট্রি, এই নিয়ে 10-এর মধ্যে আপনি কত দেবেন? বারুইপুর কোনোদিন ইন্ডাস্ট্রি হয়নি, হবেও না। বারুইপুর ছিল ফলেঘারা একটি ব্রিটিশ উপনিবেশের তৈরি একটি ছোট্ট পৌরসভা। একে পরিকল্পনা মাফিক সাজিয়ে এই পৌরসভাকে আজকে যে জায়গায় নিয়ে যাওয়া গেছে, আমি একে 10-এ 10 দেবো। কারণ আজ থেকে ভাবুন, 10 বছর 12 বছর আগেকার বারুইপুর পৌরসভা আর আজকের বারুইপুর পৌরসভা, দুটোর মধ্যে তফাৎ নিজেরা খুঁজে বার করুন। তাহলে আপনারা কত নম্বর দেবেন? আমি কেন দেবো, বারুইপুরের মানুষ নম্বর দেবে। সে তো অবশ্যই। আর তো অনেক সামনে নতুন কাজ আসছে, উদ্বোধন আসছে, তো কোনো চিন্তা ভাবনা বা উন্নতিশীল বা প্রগতিশীল হিসেবে গড়ে তুলতে আর কী পরিকল্পনা আছে? আমি বারুইপুরে আমার ইচ্ছা আছে আমার 2nd বৈদ্যুতিক চুল্লিটি করার। আমার ইচ্ছা আছে এখানকার ছেলে মেয়েদের
শরীর গঠনের জন্য কোনো একটা জায়গায় জিমনাসিয়াম, স্টেডিয়াম করার আমার পরিকল্পনা আছে। বারুইপুর শহরের যে সৌন্দর্যায়ন করবার জন্য ক্যানিং রোড সম্পূর্ণ করে ত্রিপলার লাইট লাগানো। আমার ইচ্ছে আছে শাসন বাইপাস থেকে নীলক্ষেত পর্যন্ত এই রাস্তাটা সম্প্রসারণ করার। অনেক জায়গা দখল করে দোকান করেছে, কেউ বাড়ি করে আছে, তাদের কাছে প্রথমে করজোড়ে নিবেদন। এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করতে চাই, রেলগেটে যাওয়ার মানে রেলগেট থেকে বারুইপুর স্টেশনে যাওয়ার রাস্তাটা খুবই অসুবিধা হয়। ওটা আমাদের পক্ষে করা সম্ভব না। ওই জায়গার রাস্তাটা হচ্ছে রেলের জায়গা। এটা রেলের জায়গার উন্নতি পৌরসভা করবে কি করে? আপনি বলুন স্টেশনে যাওয়ার জন্য পৌরসভার কি রাস্তা আছে? আমি আপনাকে বলি আসুন স্টেশন ফিডার রোড, পাশের রাস্তা, রেল লাইন পার হয়ে সোজা চলে আসুন। সরাসরি প্রায় 18 ফুট চওড়া একটা বড় রাস্তা, যেটা সরাসরি টিকিট কাউন্টারে গিয়ে ধাক্কা খাচ্ছে, সেটা কেন ব্যবহার করবেন না? আচ্ছা, আপনি যেটা বলছিলেন আর পরিকল্পনাগুলো, এইসব পরিকল্পনাগুলো আমাদের মাথায় আছে। আমাদের সৌন্দর্যায়ন করতে হবে আদিগঙ্গার দুটো পাশ। আমাদের ওখানে মানুষকে হাঁটার জায়গা দিতে হবে, বারুইপুরে ফাঁকা জায়গা নেই। আমাদের বারুইপুর শহরের দেখেছেন আপনারা নজরুল সরণি মাঠটাকে আমরা রাত্রির দিকে লাইট করে দিচ্ছি। ওরকম আমরা বারুইপুর স্কুলের পেছনের মাঠটাকে, আমরা বারুইপুর রাস মাঠটাকে, বারুইপুর বিশালক্ষীতলা মাঠকে, নিউ ইন্ডিয়ান মাঠকে, যে কটা মাঠ আছে, দত্তপাড়ার বাইমা মাঠকে, এই 4-5টা যে ফাঁকা জায়গা নিঃশ্বাস ফেলার মানুষের, এগুলোতেও আমরা আলোকিত করে দেওয়ার পরিকল্পনা আমাদের আছে। কবে করতে পারবো জানি না, যাতে মানুষ একটু গিয়ে বসতে পারে। আর গঙ্গার পাড়ে আমরা সবে 12টা বসার জায়গা দিয়েছি। আমার ইচ্ছা আছে একদম বংশীপত্রা থেকে কীর্তনখোলা পার হয়ে সুরিপদা পর্যন্ত যতটা রাস্তা করতে পেরেছি, প্রায় 100টা বসার জায়গা করে দেবো। আর বোট চালানোর ইচ্ছা আছে। বোট তো আমরা চালাবো খুব শিগগিরই। আমরা পুজোর আগেও চালাতে পারি, পুজোর পরও চালাবো। খুব ভালো। সামনেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা আসতে চলেছে। বারুইপুর আবার সেই উঠবে আলোকসজ্জায়, হয়ে উঠবে উৎসব মুখর। এই উপলক্ষে বারুইপুরবাসীকে কোনো শুভেচ্ছা বার্তা এবং যদি কোনো, আমি বারুইপুরের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সমস্ত বারুইপুরবাসীকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা। আমার বয়স্কদের জানাই প্রণাম, সমবয়সীদের প্রতি রইল শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আপনাদের আনন্দমুখর দিনগুলো যেন আনন্দমুখর হয়। আপনার আনন্দ যেন অন্যের দুঃখের বা কষ্টের যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখার আবেদন জানাচ্ছি। সাথে সাথে দুর্গাপুজোর সাথে সাথে মহরম, বাঙালির আর একটা উৎসব আসছে। সেখানেও কিন্তু খুব সতর্কভাবে কিছু মানুষ চাইবে এইটাকে নিয়ে উস্কানিমূলক কিছু করবার। আমরা গত বছরও দুর্গাপুজোর সঙ্গে মহরম পালন করেছি, শান্তিপূর্ণভাবেই পালন করেছি। বারুইপুরবাসী শান্তিপূর্ণভাবেই এইসব অনুষ্ঠানগুলো করে। আমাদের এখানে হিন্দু মুসলমান সবাই আমার ঈদের আগাম শুভেচ্ছা রইল। মুসলিম ভাইদের কাছে তাদের অভিনন্দন জানাচ্ছি, আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার নমস্কার। বারুইপুর পেজের জন্য যদি কিছু বলেন। বারুইপুর পেজটা জন্য আপনারা কয়েকজন উদীয়মান ব্যক্তি যেভাবে করছেন, বারুইপুরকে ভালোবেসে আমার খুব ভালো লাগছে। অনেক হয়তো আপনাদের এটাকে পাকমামি ভাবুক, কিছু এসে যাবে না। আপনারা বারুইপুরকে প্রকাশ করুন। বারুইপুরকে প্রকাশ করতে পারলে অনেক অনেক জায়গায় দেখবেন তৃপ্তি পাবে। আজকে আগামী পুজোর মধ্যেই হোক বা পুজোর পরেই হোক, বারুইপুরের ইতিহাস যখন বেরোবে, আমার তো মনে হয় ওই রকম প্রায় মোটা একটা বই, যেটা বারুইপুরবাসীর কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকে। আমার কাছে সেকেন্ড খণ্ডটা নেই, প্রথম খণ্ডটা আছে। দ্বিতীয় খণ্ডটা আরও মোটা, আরও সুন্দর, আরও ভালো। সেটা আপনাদের কাছে আমরা যথাসময় প্রকাশ করব। তখন সেখান থেকে আমরা অনেক পাবেন। আর বারুইপুরের এই পেজের যারা সঙ্গে কাজ করছেন তাদের সকলকে আমার অভিনন্দন, সবাইকে আমার ভালোবাসার শুভেচ্ছা রইল। তোমরা এগিয়ে যাও, বারুইপুরকে
বিশ্বের দরবারে সবার সঙ্গে পরিচয় ঘটিয়ে দেব। ভালো থেকে সবাই। এতক্ষণ শুনলেন বারুইপুরের চেয়ারম্যান তথা বারুইপুরের ইতিহাসবিদ, বারুইপুর রাসমারের জমিদার বংশের পুত্র শ্রী শক্তি রায়চৌধুরীর একান্ত সাক্ষাৎকার। আপনাদের কেমন লাগে সেটা বারুইপুরকে যে জানাবেন, অবশ্যই মেসেজে জানান, অথবা আমাদের ইমেল আইডি আছে info@bairipur.in অথবা bairipur@india.com। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। টিম বারুইপুর।